আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা ইংলিশের যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে তার ভিত্তিতে যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা প্রায় 20টির মতো প্রশ্ন সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্নই 2024 সালে পরীক্ষায় আসা প্রশ্ন। বুঝতেই পারছেন, এই সাম্প্রতিক ধারাবাহিকটা যদি আপনি নিয়মিতভাবে করেন, আপনার প্রথম যে ধারণাটা তৈরি হবে সেটা হচ্ছে কি টাইপের প্রশ্ন আসতেছে, কোন কোন নিয়মগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে এবং কোন কোন জাতীয় অধ্যায়গুলো আপনার বেশি প্রায়োরিটি দিতে হবে, তার সবকিছুই কিন্তু আপনি এই ধারাবাহিক থেকে বুঝতে পারবেন। কারণ আমার যতটুকু ধারণা, বাংলাদেশে এই প্রথম সাম্প্রতিকের উপর একটি ধারাবাহিক। সো আমি মনে করি যে এই ধারাবাহিকটি মিস করা উচিত হবে না। ঠিক আছে, তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ প্রত্যেকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আমাদের যথারীতি আজকের ধারাবাহিকটির আমাদের মূলত টিউটর একাডেমিয়া থেকে আমরা পরিচালনা করতেছি। এর বাইরেও আমাদের অন্যান্য পেজগুলো থেকেও মানে ব্রডকাস্ট হচ্ছে, তবে মেইনলি মূলত আমরা পরিচালনা করতেছি আমাদের টিউটর একাডেমিয়া পেজ থেকে। আপনারা অদূর ভবিষ্যতে টিউটর একাডেমিয়া পেজে অনেক কিছুই পাবেন। আমার মনে হয় যে আপনাদের পেজটির সাথে যুক্ত থাকা উচিত। ওকে, একটু দ্রুত কমেন্টে জানান যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তাহলে আমরা কথা বাড়াবো না, সরাসরি আজকের আলোচনায় চলে যাব। আমাদের আজকের প্রথম প্রশ্নটা কি? গুড। আজকের প্রথম প্রশ্নটায় আমাদের একটা স্পেলিং, কথা বুঝতে পারছেন? এই স্পেলিংটা বুড়ো বা বুড়ো মানে ক্রেসি, এরকম কয়েকটা শব্দ আছে যেগুলো পরীক্ষায় প্রায় আসে, প্রায় বলতে বারবারই আসে। তো তন্মধ্যে আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে মূলত এখানে চারটা অপশন আছে। আমি এটা মনে রাখার একটা কৌশল আপনাদের সবসময় বলি, আমি কৌশলটা বলে দিব। তার আগে কোনটি সঠিক উত্তর একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। হারিয়া, কোনটি সঠিক উত্তর একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এখানে কোনটা সঠিক উত্তর হবে। আপনাদের কমেন্ট গুলো আমি দেখতেছি, প্লিজ সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, মাশাআল্লাহ। দেখুন, এখানে প্রথমত হচ্ছে আমাদের সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এটা বানান যেভাবে করবেন, বুরে, বু রে আউ, আউ এটা আমাদের আঞ্চলিক। যেমন আমরা বড় আপুকে বু বলি, মানে এটা আমাদের আঞ্চলিক। আউ মানে কি আসো, তাহলে বু রে আউ, এই দুটো আলাদা করে মনে রাখবেন। আর যদি ক্রেসি থাকতো, বুড়ো ক্রেসি থাকতো, তাহলে এইটুকু আলাদা মনে রাখতেন। এই এই স্পেলিং তো পরীক্ষায় বারবার আসে, বুড়ো ক্রেসি শব্দটাও পরীক্ষায় বারবার আসে, স্পেলিং এ আসে। সো আপনার এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এটা 3 স্টার, কারণ কতবার যে আসে এর কোনো ইয়াত্তা নেই। ওকে, তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন 62 নাম্বার, দেয়ার হাউস তাদের বাড়ি ইজ কোয়াইট সিমিলার, অর্থাৎ প্রায় পুরোপুরি কি একই। কাদেরটার মতো? আমাদের বাড়ির মতো। তাহলে আমাদের এখানে উত্তর আছে উইথ, অ্যাজ, দেন, টু। এখন বলেন কোনটা উত্তর হবে। হারিয়া, খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে কোনটা উত্তর হবে। ওকে, অনেকে উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। আপনারা প্রত্যেকে একটু উত্তর দেন যে কোনটা উত্তর হবে। হারিয়া, ওকে, যত দ্রুত উত্তর দিবেন তত আমরা একটু সময় সেভ করতে পারবো। আপনারা জানেন যে এখানে সিমিলার শব্দটা এটা অনুরূপ অর্থে আমরা ব্যবহার করে থাকি। আপনি যদি দুটো জিনিসকে তুলনা করেন এবং এই দুটো জিনিসকে যদি অনুরূপ মনে করেন, তাহলে এটার মাঝে আমরা টু ইউজ করি। সিমিলার টু, অনুরূপ। কথা বুঝতে পারছেন কিনা? এখানে যে সিমিলার শব্দটা দেখতে পাচ্ছেন, এই সিমিলার শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি বলুন তো? অ্যাডজেক্টিভ। আর হোয়াইট শব্দ যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ভাবে, সম্পূর্ণভাবে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কথা বুঝতে পারছেন কিনা?
অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দেয়ার হাউস তাদের বাড়িটি ইজ কোয়াইট সিমিলার টু আওয়ার্স। তার মানে এখানে আমার টু হবে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে আমাদের বাড়িটির তাদের বাড়িটা আমাদের বাড়ির মতোই কি পুরোপুরি অনুরূপ। এখন দেখেন এখানে আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি, দেয়ার হাউস এবং আওয়ার্স। আপনারা যদি কখনো কোনো বাক্যে এই যে দেয়ারটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ারটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই কিনা? যদি পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি পান, সেটা কম্পারেটিভ অথবা এই সিমিলার টু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অপর পাশে মানে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস, যেমন এখানে কিন্তু আওয়ার হাউস লেখা হয় না, আওয়ার হাউস লেখা হয়েছে, লেখা হয় না, এটার পরিবর্তে লেখা হয়েছে কি আওয়ার্স। তার মানে এক পাশে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, এটা কম্পেয়ার করতে গেলে আমাদের পরের বার পজিটিভ প্রনাউন ব্যবহার করতে হয়। কি করতে হয়? পজিটিভ প্রনাউন অথবা নাউন থাকলে কি নাউন। কথাটা ক্লিয়ার? এই কারণে এখানে আওয়ার হাউস না হয়ে কি হয়েছে, আওয়ার্স হয়েছে। এটা একটু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। 63 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ড এটা কিন্তু একটা ব্যবহারও আমাদের আছে। আপনারা জানেন যে লুক ফরওয়ার্ড টু, সবাই একটু উত্তরটা দাগিয়ে ফেলেন। লুক ফরওয়ার্ড টু, এরপর কি আমাদের আইএনজি বসে। কথা বুঝতে পারছেন? যদিও আমাদের এখানে শুধু লুক ফরওয়ার্ড এর অর্থ জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ জাস্ট লুক ফরওয়ার্ড মানে কি বলেন? এখানে লুক ফরওয়ার্ড মানে হচ্ছে প্রত্যাশা করা অথবা আকাঙ্ক্ষা করা, কথা মানে প্রতীক্ষা করা। এই যে প্রত্যাশা করা বা প্রতীক্ষা করা বা প্রতীক্ষা করা মানে কোনো কিছুর জন্য প্রতীক্ষা করা। যেমন আমি তোমার পথ চেয়ে আছি বা পথের আসার অপেক্ষায় আছি, এরকম আর কি। তো এখানে এক্সামিনিং মানে সতর্কতার সাথে পরীক্ষা করা, পরীক্ষা করা না, প্রতীক্ষা করা বা প্রত্যাশা করা, যেটাই অর্থ নেয়। তাহলে এটা হবে না, কারণ এটা এক্সামিনিং সতর্কতার সাথে পরীক্ষা করা, যেটা এটা অর্থ হবে না। ফাইন্ড আউট তো বুঝতেই পারছেন, তদন্ত সাপেক্ষে বা খোঁজাখুঁজি করে কোনো বিষয়ে জানা, এটা হচ্ছে ফাইন্ড আউট। তাহলে এটাও হচ্ছে না। টেক কেয়ার অফ, যত্ন নেওয়া, এটাও হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে কি এক্সপেক্ট উইথ প্লেজার, অর্থাৎ আনন্দের সাথে জন্য কে অপেক্ষা করা বা অপেক্ষা করে থাকা। তাহলে উত্তর হচ্ছে কি সি নাম্বার। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব 64 নাম্বার। এবার বলেন 64 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? হারিয়া, হ্যাঁ খুব দ্রুত। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? হুইচ স্পেলিং ইজ কারেক্ট? এখানে কোন স্পেলিংটা কারেক্ট? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে কোনটা সঠিক উত্তর হবে। হারিয়া, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে কোনটা সঠিক উত্তর হবে। আমাদের আজকের যে কটা প্রশ্ন এসেছে, তিনটা স্পেলিং আছে, তিনটা স্পেলিংই বারবার রিপিটেড আসে। সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন বলা হচ্ছে, এখানে দেখেন মূল বানানটা আগে বুঝতে হবে। অকেইজন, অকেইজন, দেখেন এই বানানটা মূলত ও সি সি এ, কথা বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে এস আই ও এন, কথা বুঝতে পারছেন কিনা, নাকি টি আই ও এন, এটা হচ্ছে পার্থক্যটা। কথা বুঝতে পারছেন কিনা? এই জায়গা যদি বুঝতে পারেন তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের উত্তর হচ্ছে ডি। আগে ওসি মনে রাখবেন, তারপর সি এ, তারপর এস আই ও আই, অকেইজন। কথা বুঝতে পারছেন কিনা? এই অকেইজন এটা কিন্তু পরীক্ষায় এতবার আসছে আপনি ইমাজিন করতে পারবেন না, অনেকবার পরীক্ষায় আসছে। দেখেন আপনি এইভাবে ভেঙে ভেঙে পড়লে লাভ কি? দেখেন এখানে ও সি আছে, এ আছে, দেখেন এখানে আমার কি টি, কিন্তু এখানে কি হবে এস হবে। ও আছে সি আছে, দেখেন ভুলটা কোথায়, এটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ও আছে সি এ নাই, কথা বুঝতে পারছেন কিনা? এখানে ভুল আছে। মানে যদি ভেঙে ভেঙে আপনি পড়েন তাহলে এই সমস্যাগুলো আপনার ধরতে পারবেন। ক্লিয়ার? এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখব। এটা সাবজাংটিভ ওয়ার্ড থেকে আসছে, সাবজাংটিভ ওয়ার্ড। আমি একটা টেকনিকের ভিডিও তৈরি করেছিলাম এটার উপর। এটাকে আমরা সাবজাংটিভ আসলে মোড বলে থাকি।
সাবজাংটিভ মোডে আপনারা উত্তর লিখতে থাকেন, আমি কথা বলতে থাকি। যেমন আমাদের কিছু ওয়ার্ড আছে, অর্ডার আছে, কমান্ড আছে, কথা বুঝতে পারছেন কিনা, ডিগ্রি আছে, সরি, আর্জেন্ট আছে বা আরজি, কথাটা বুঝতে পারছেন কিনা, ইম্পর্টেন্ট আছে, তারপর অ্যাডভাইস আছে, সাজেস্ট আছে। এই ওয়ার্ড গুলো যদি আমার একটা ডেট লিঙ্কারের পূর্বে থাকে, এর পূর্বে তো অবশ্যই একটা ক্লজ হবে, এদেরকে দিয়ে একটা ক্লজ হবে। এখন ক্লজটা যেভাবেই হোক এটা ডেটের পূর্বে থাকবে। ডেটের পূর্বে যদি থাকে, এরপর যদি আমার সাবজেক্ট বসে, ওকে দেখি এর ভিতর উত্তর কে কে দিয়েছেন। ওকে, অনেকে ওয়ারেন্ট দিয়েছেন, তাই না? আসলে কি ওয়ারেন্ট উত্তরটা হবে না, এখানে আমার বিয়ার ইনফিনিটিভ হবে। কি হবে? বিয়ার ইনফিনিটিভ হবে। বিয়ার ইনফিনিটিভ জিনিসটা কি, যে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে কিন্তু টু বসবে না, ভার্বের বেস ফর্ম বসবে কিন্তু টু বসবে না। এখন তার মানে এখানে যদি আমার সি বসে, তাহলে যদি ডু থাকে তাহলে এখানে ডাজ হবে না, কারণ এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু ছাড়া ভার্বের বেস ফর্ম, তার মানে সি ডু হবে। যদি হি গো থাকে তাহলে হি গোস হবে না, কারণ এটা ভেয়ার ইনফিনিটিভ। ভেয়ার ইনফিনিটিভ আমরা কোথায় কোথায় ব্যবহার করি, যেমন এই জায়গায় একটা জায়গায় ব্যবহার করি, এই জায়গাটাতে। আরেকটা জায়গায় আমরা ব্যবহার করি, যেমন দেখেন শ্যাল, উইল, ক্যান, মে, এদের পরেও কিন্তু আমি বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি। কথা বুঝতে পারছেন কিনা? এদের পরেও আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি। বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমার মনে হয় এই সর্বপ্রথম আমার বইটাতে অনেক বিস্তারিত আলোচনা আছে, কারণ আমার বইটা ইংলিশ টিচার বইটা সম্পূর্ণ বেসিক থেকে লেখা, সেখানে বেয়ার ইনফিনিটিভে একদম স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। কথা বুঝতে পারছেন কিনা? এখানে আই সাজেস্ট ওয়ার্ডটা আছে, ভালো করে খেয়াল করেন, এই যে এখানে আমি সাজেস্ট ওয়ার্ডটা লিখেছি। তো এখানে হি থাকার পরেও আমার গন হবে না, গোস হবে না, ওয়ান্ট হবে না, কারণ এগুলো কোনো না কোনো ফরমেশনে আছে। আর এটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, বিয়ার, এই কারণে এখানে গো উত্তর হবে। কি হবে? গো উত্তর হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর কি? বি নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, অনেকে এই আলোচনাটা জানেনই না, ভাববেন যে এখানে সিকোয়েন্স অফ টেন্স অনুসারে, সিকোয়েন্স অফ টেন্স অনুসারে বসবে। নো, এখানে সিকোয়েন্স অফ টেন্স অনুসারে বসবে না, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। ওকে, এবার আসেন 66 নম্বর প্রশ্নটা। আই হ্যাভ নো পেন, এটা এটা কিন্তু নো হবে। আই হ্যাভ নো পেন কি হবে বলেন তো? আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই। টু রাইট, লিখতে। এখন দেখেন এখানে আমার কি বসবে, এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখি আপনাদের উত্তর কি হয়, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনাদের উত্তরটা কি হবে, তারপর আমি বলছি। একটু কমেন্টে জানিয়ে ফেলেন যে আপনাদের উত্তর কি হবে। ওকে, এখানে উইথ, উইথ ইউজ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা উইথ কখন ব্যবহার করি। উইথ অনেক অর্থেই ব্যবহার করি, যেমন আমরা মানে যেমন আমি যদি বলি আই উইথ মাই ব্রাদার্স am going to কে মার্কেট, তাই কেন? আমি আমার ভাইয়ের সাথে বাজারে যাচ্ছি। এই যে দেখেন এখানে উইথ কিন্তু ব্যবহার করছি সাথের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে মানে আপনি যদি কোনো কিছু ব্যবহার করেন, ব্যবহারের ক্ষেত্রে কোনো কিছু দিয়ে মানে ব্যবহার করেন, মানে যেমন আমি পেনটা ব্যবহার করতেছি, তাই না? এটা কি? লিখতে, লিখতে গিয়ে যদি কিছু ব্যবহার করেন, অর্থাৎ এটা আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্ট। কোনো ইনস্ট্রুমেন্ট যদি দিয়ে কোনো কাজ করেন, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আমরা কি ওই ইনস্ট্রুমেন্টের পূর্বে উইথ ব্যবহার করি। তো ঠিক আছে, যেমন আমি যদি বলি আই আই রোড এ, যেমন আই রোড উইথ পেন, আমি কলম দিয়ে লিখেছিলাম। আই রোড
উইথ পেন, আমি কলম দিয়ে লিখেছিলাম। তাহলে দেখেন তো এই যে কলম দিয়ে, এটা কি আমার একটা ইনস্ট্রুমেন্ট না? এটা ব্যবহার করে তো আমি লিখছি, এই কারণে কিন্তু আমি এখানে উইথ ব্যবহার করছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে তো পেনটা পূর্বে আমার বসাতে হবে এখানে। আলটিমেট আসলে কি এই যে টু লেখাটা এটা কি নেই, আমার কলম নেই। আসলে এখানে কি দিয়ে লিখবেন? কলম দিয়ে লিখবেন। অর্থাৎ এই কারণে পেনটা পূর্বে থাকায় উইথটা আমার শেষেই থেকে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? আসলে উইথ পেনটাই, এখানে পেনটা বাক্যের গঠনে কি, আই হ্যাভ নো পেন, আমার কলম নেই, টু রাইট উইথ, লিখতে কোন কি দিয়ে লিখতে, ওই কলমটা দিয়ে লিখতে, মানে লেখার মতো আমার কলম নাই। কথাটা ক্লিয়ার? তবে মূল কনসেপ্টটা একই। সো এটা আমাদের কি হবে? উইথ উত্তর হবে। এবার আসেন আমাদের 67 নম্বর যে প্রশ্নটা, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশন। এটা কয়েকদিন আগে আমি সলভ করেছিলাম 2024-এ। এটা অলরেডি আমরা সেকেন্ড টাইম আমরা সমাধান করতেছি। কথা বুঝতে পারছেন কিনা? এটা সেকেন্ড টাইম আমরা সমাধান করতেছি, ইমাজিন করেন। তাহলে এটা হচ্ছে আমি রুগীটির সাথে কিছু সময় কাটালাম। এখানে সামটাইম দেখুন একটু স্পেস আছে, সামটাইম কিছু সময়, কিছু সময়। তারপর আছে সামটাইমস, এর মাঝে নো স্পেস, নো স্পেস। কথা বুঝতে পারছেন কিনা? আর এই সামটাইমস মানে হচ্ছে আমাদের মাঝে মাঝে। কথা বুঝতে পারছেন কিনা? আর এটা এই সামটাইম হচ্ছে কোনো এক সময়, এই সামটাইম হচ্ছে কোনো এক সময়। তাহলে দেখেন আমি কোনটা বসাবো? এটা হচ্ছে রোগীর সাথে আমি ব্যয় করেছিলাম, এটা অলরেডি অতীত একটা ঘটনা। তাহলে ব্যয় করেছিলাম কি কিছু সময়, তাহলে আমাদের এখানে উত্তর হবে সামটাইম। আর বাকিগুলো দেখেন ঘটনাক্রমে এগুলো কিন্তু হচ্ছে না। যে মাঝে মাঝে ব্যয় করেছিলাম এটা হবে না, কারণ সামটাইমসটা আসলে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা টেন্স মার্কার। কথা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি এ নাম্বারটা। ক্লিয়ার? এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাব, 68 নম্বর প্রশ্নটাতে। এখানে কি বলছে? আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার। আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার, আমাদের সিঙ্গুলার নাম্বারটা এখানে আনতে হবে। এখন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রথমত দেখেন এখানে ফাঙ্গাই আছে। ফাঙ্গাই মানে কি? ফাঙ্গাস। আগে আমার মনে হয় এগুলো একটু আপনাদের দেখানো দরকার। ফাঙ্গাস লাস্টে ইউএস থাকলে এটা আমার কি হয়? আই হয়, ফাঙ্গাই। কথা বুঝতে পারছেন কিনা? এটার আপনারা জানেন যে এটা ছত্রাক, ছত্রাকের ক্ষেত্রে আমরা ফাঙ্গাস যেটা আমরা বলি। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, এই পাশে আমি সিঙ্গুলার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কি প্লুরাল। এবার দেখেন ফাঙ্গাস গেল, তারপর হচ্ছে এজেন্ডা। এজেন্ডা, এজেন্ডা হচ্ছে আমাদের প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে এজেন্ডা। সিঙ্গুলার কি? এজেন্ডা। কথাটা ক্লিয়ার? ফর্মুলা, ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার, ফর্মুলা হচ্ছে কি সিঙ্গুলার। এখন তাহলে এটা প্লুরাল কি? ফর্মুলা ই, ই যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এরপর আছে কি ডেটা, তাহলে ডেটার সিঙ্গুলার হচ্ছে ডেটাম। কথা বুঝতে পারছেন কিনা? ডেটার সিঙ্গুলার হচ্ছে কি ডেটা। এখন আমাদের অপশনে যেটা দেওয়া আছে, কথা বুঝতে পারছেন কিনা? আমাদের অপশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে আমার ফর্মুলা দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার ফর্মুলা দেওয়া আছে। কথাটা ক্লিয়ার? বলেন। প্লিজ। তাহলে আমাদের উত্তর হবে কি সি নাম্বার। ক্লিয়ার? এরপর আসেন 69 নাম্বার। 69 নাম্বার, মাশাআল্লাহ বাহিরে মনে হয় বাতাস এবং বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ। ওকে, এবার একটু কমেন্টে জানান যে এটা কি হবে। দ্য বয় সেড ড্যাশ আই ড্যাশ স্টার্ভ। স্টার্ভ মানে কি? মানে ক্ষুধায় মৃত্যুর ঝুঁকিতে থাকা, মানে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুর ঝুঁকিতে থাকা।
প্রায় মৃতপ্রায় অবস্থা হওয়া। এমন স্টার্ভ শব্দটার মানে কি, যে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর মুখে পতিত হওয়া। এই শব্দটা প্রায় পরীক্ষায় আসে, এই শব্দটা আসে না, এই বাক্যটা আসে যে ক্ষুধার কারণে বা ক্ষুধা জনিত কারণে প্রায় মৃত্যুর মুখে পতিত হওয়া। কথা বুঝতে পারছেন কিনা? এখানে আপনারা জানেন যে এই বাক্যে দেন ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? দেন ইউজ করা হয়েছে। দেন ইউজ করার মানেটা হচ্ছে আমাদের এখানে একটা কম্পারেটিভ হবে। কম্পারেটিভ অপশন কেবলমাত্র উড রেদার আছে, এটা কি বরং, কি বরং। তাহলে কি হচ্ছে, বালকটি বলল যে আমি বরং উপোস থেকে মরবো দেন বেগ, ভিক্ষা করা চাইতে, অর্থাৎ আমি ভিক্ষা করার চাইতে বরং উপোস থেকে মারা যাব। তার মানে কি আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। উত্তর কি সি নাম্বার। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাব। 70 নম্বর প্রশ্নটা দেখেন। 70 নম্বর প্রশ্নে কি বলা আছে? আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা। আমি সবসময় আমব্রেলাটা নেই। কেন নেই? যদি বৃষ্টি হয়। এখন দেখেন আমাদের ইফ শব্দটাকে আমরা যদি অর্থে ব্যবহার করি, ইনকেস শব্দটাকেও আমরা যদি অর্থে ব্যবহার করি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? এই দুটো জিনিসের ভিতর তাহলে পার্থক্যটা কি? আমার এখানে আর আনলেস হচ্ছে ইফ নট। কি ইফ নট মানে যদি না, যদি না। তাহলে এখানে কি বসবে? ইন কেস বসবে না ইফ বসবে? মনে রাখবেন ইফ শর্তমূলক বাক্যে আমরা নরমালি ব্যবহার করি, এই ক্ষেত্রে যে কোনো একটা স্বাভাবিক শর্ত থাকে। আর এই ক্ষেত্রেও আমরা ইন কেসটা ব্যবহার করি যদি অর্থে, বাট সেক্ষেত্রে এমন একটা সতর্কতা, শর্তমূলক আর হচ্ছে আরেকটা কি সতর্কতা থাকে, যে সতর্কতার জন্য আমরা একটা কাজ করি। যেমন আমরা এই কাজটা করি, এই কাজটি করি, দ্যাট মিনস আমি ছাতাটা সাথে নিয়ে যাই। সতর্কতা কি? কোন সতর্কতার কারণে? যদি বৃষ্টি হয়। বলেন তো ব্যাপারটা কি? যদি বৃষ্টি হয়, এই সতর্কতার কারণে আমি এই কাজটা করি। কথা বুঝতে পারছেন? এমন যদি কন্ডিশন থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের ইনকেস হবে। কি হবে? ইনকেস হবে। এই টাইপের প্রশ্ন অসংখ্যবার পরীক্ষায় আসে। দেখছেন 2024-এও একাধিকবার আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, রুলস। ইনকেসের ব্যবহারটা, ইনকেস এবং আপনার উইশ, এই দুটো ব্যবহার ইদানিংকালে প্রায় বেশি আসে। সো এই দুটো ব্যবহার কন্ডিশনালে মিস করবেন না। এবং আপনার ওকে, কথা বুঝতে পারছেন কিনা? আরেকটা কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে এখন, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটাও একটু ভালো করে দেখবেন। ওকে, মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমার লাইফে সবচেয়ে বেশি সময় দিয়ে যে বইটি লেখা হয়েছিল সেটা হচ্ছে ইংলিশ টিউটর। এই বইটিতে আপনি প্রচুর গ্রাফ সংযোজন করা আছে, 4টি অপশনে গুরুত্বপূর্ণ যত জটিল প্রশ্নের ব্যাখ্যা আছে, মজার কিছু টেকনিকও যুক্ত করেছে এবং বাংলা অনুবাদ সংযোজন করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কোনো মূল বৈশিষ্ট্য না, মূল বৈশিষ্ট্য হচ্ছে বইটি একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আমরা লিখেছি। তো আপনারা যারা একদম বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য এটা অসাধারণ সুযোগ। এবং এই বইটি যদি আবার আমার সাথে কমপ্লিট করতে চান তাহলে আমাদের যে কোর্সটা রয়েছে 0 থেকে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের আজকে থেকে 5 মে থেকে 10 তারিখ পর্যন্ত মাত্র 490 টাকা এই কোর্সটাতে ভর্তি হওয়ার একটা অসাধারণ সুযোগ আছে। আপনি যদি মনে করেন এই বিশাল বড় বইটি স্বয়ং রাইটারের সাথে ক্লাস করবেন এবং শেষ করবেন, তাহলে এটা আপনার জন্য একটা দারুণ সুযোগ। ওকে, মাশাআল্লাহ। এবার চলেন আমরা পরবর্তী 71 নম্বর প্রশ্নটা দেখব। আজকে প্রশ্নের সংখ্যা একটু বেশি। মাশাআল্লাহ, বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাকে একটু কমেন্টে জানাবেন যে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ,
এই মুহূর্তে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান তো দেখি, কোন এলাকায় বৃষ্টি হচ্ছে? মিরপুর এরিয়াতে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ। ওকে, আমাদের 71 নম্বর প্রশ্নটা, একটু জাস্ট মিনিট, বৃষ্টির সিটে আসতেছে। ওকে, যাও। ওকে, আমরা পরের প্রশ্নটা দেই। রফিক অ্যারাইভড, রফিক অ্যারাইভড while I danced the dinner। এটা সিকোয়েন্স অফ টেন্সেস থেকে এই প্রশ্নটা আসছে, সিকোয়েন্স অফ টেন্সেস থেকে। আমরা লাস্ট কিছুদিন আগে যে ব্যাচটা শুরু করেছিলাম সেখানে এ নিয়ে বিস্তারিত কথা বলেছি। আমি একটু একটা রুল দিয়ে দিই, রুলটা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, যেহেতু 2024-এ এখানে পাচ্ছেন, আরো অনেকবারই আসবে, সো রুলটা একটু মুখস্থ করে ফেলেন। এটা হচ্ছে ওয়েন ওয়াইল এস, ওয়েন ওয়াইল এস, এই যুক্ত অংশটা যদি কন্টিনিউয়াস হয়, কথা বুঝতে পারছেন কিনা, যেটা স্বাধীন অংশ থাকবে এটি আমার ইনডিফিনিট হবে। কি হবে? ইনডিফিনিট হবে। কথাটা ক্লিয়ার? এখানে মজার ব্যাপার হচ্ছে, যদি আমার এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এই ইনডিফিনিটটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর মজার ব্যাপার হচ্ছে, এটি যদি আমার পাস্ট ইনডিফিনিট হয়, কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এই কন্টিনিউয়াস হয়, এটা পাস্ট ইনডিফিনিট হবে। ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়। যাই হোক, টাঙ্গাইলে বৃষ্টি হচ্ছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, বইটা আপনি যে কোনো লাইব্রেরি থেকে কিনতে পারবেন, রকমারি থেকে কিনতে পারবেন, আমাদের কাছ থেকেও নিতে পারবেন। ওকে, তাহলে দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন এখানে ওয়াইল আছে, ওয়াইল আছে, দেখেন এই পাশের অংশটা পাস্ট ইনডিফিনিট। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে উড কুক হবে না, হ্যাড কুকড হবে না, কুকড হবে না, ওয়াজ কুকিং হবে, আই ওয়াজ কুকিং। এটার মানেটা হচ্ছে রান্না, রাতের খাবার রান্নার সময় রফিক পৌঁছেছিল। যে রাতের খাবার রান্নার সময় বা রান্না করার সময় রফিক পৌঁছেছিল। কথা বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে মূলত বাক্যটা। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কি ওয়াজ কুকিং। এবার 72 নাম্বার, এটা এর আগেও কিন্তু আমি সমাধান করেছি 2024-এ, এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা বলছে আউট এন্ড আউট, থ্রোলি, কি হবে? পুরোপুরি, সম্পূর্ণরূপে। তাহলে উত্তর হবে ডি নাম্বার। এখন দেখেন এটা কনফিডেন্ট না, এটা কনফিডেন্ট, 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 কনফিডেন্ট অফ হচ্ছে আত্মবিশ্বাসী। কথা বলছেন বা নিশ্চিত। হি ইজ কনফিডেন্ট, কনফিডেন্ট অফ সাকসেস, সে সফলতার ব্যাপারে নিশ্চিত বা আত্মবিশ্বাসী। সে সফলতার ব্যাপারে আত্মবিশ্বাসী। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি অফ। ক্লিয়ার? এবার আসেন 74 নম্বর প্রশ্নটা। 74 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডভার্ব? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডভার্ব? এখানে অ্যাডভার্ব জানতে চাইছে। অ্যাডভার্ব মূলত অনেকগুলো ক্যারেক্টার আছে, তার মধ্যে এই অপশন অনুসারে যদি বলি, আমাদের টাইম একটা ক্যারেক্টার অ্যাডভার্বের, ম্যানার একটা ক্যারেক্টার, প্লেস একটা ক্যারেক্টার। কথা বুঝতে পারেন? অ্যাডভার্বের এই গুরুত্বপূর্ণ তিনটা ক্যারেক্টার, আরো ক্যারেক্টার আছে, কজ এন্ড ইফেক্টস ও আরো অনেক আছে।
তো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, যে সময় অ্যাডভার্ব হয়, ম্যানার অ্যাডভার্ব হয়, প্লেস জায়গা অ্যাডভার্ব হয়। এখানে যে ফ্যাক্টটা এটা দেখেন, এখানে সামওয়ান, দেখেন ওয়ান, বডি, কথা বুঝতে পারছেন কিনা, থিং, এগুলো যুক্ত হয়ে আমার ইনডিফিনিট প্রোনাউন তৈরি হয়। কি হয়? ইনডিফিনিট প্রোনাউন তৈরি হয়। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, যেমন এখানে যদি আমি সাম যুক্ত করি তাহলে হবে সাম ওয়ান, কথা বুঝতে পারছেন কিনা। যেমন আমার হবে সাম বডি, কথা বুঝতে পারছেন কিনা। তারপর হচ্ছে কি সামথিং। আবার যদি ধরেন এনি যুক্ত করি তাহলে আমার কি কি হচ্ছে, এনি ওয়ান, এনি ওয়ান, এনি বডি, এনি বডি, এনি থিং, কথা বুঝতে পারছেন কিনা। তারপর যদি আমি নো যুক্ত করি তাহলে নো ওয়ান, এখানে আরেকটা প্রশ্ন আজকের প্রশ্নে পাবেন, নানের ব্যবহার। তারপর নো বডি, নো বডি, তারপর হচ্ছে নো থিং মানে কি নাথিং, কথা বুঝতে পারছেন কিনা। এটা একটু ভালো করে মাথায় রাখবেন। এরা হচ্ছে কি বলেন তো, এরা হচ্ছে আমার ইনডিফিনিট প্রোনাউন। কি বলেন তো, ইনডিফিনিট প্রোনাউন। তাহলে সামওয়ান হবে না, সাম ডে, ডে, এটা সামথিং, সামবডি, এরা তো এখানেই হয়ে যাচ্ছে। এই যে দেখেন সামবডি, সামথিং, তারপর সামওয়ান, এই তিনটেই আসছে এখানে। এই তিনটাকে ইনডিফিনিট প্রোনাউন থাকলো। কি সামডে, এটা কাকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে। তার মানে সময় আমার কি অ্যাডভার্ব। কথাটা ক্লিয়ার? তাহলে উত্তর হবে কি ডি নাম্বার। উত্তর কি হবে ডি নাম্বার। এবার আসেন ৭৫ নম্বর প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, এখানে কোনটা কারেক্ট বলে। এটা টেকনিকটা আমি বলি, এটা হচ্ছে আপনি ৮০ লিখবেন। কি লিখবেন? ৮০। তারপর এইভ লিখবেন, কথা বুঝতে পারছেন কিনা। তারপর লিখবেন ম্যান, এই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, এই হচ্ছে কি অ্যাচিভমেন্ট। এখন আপনি দেখেন তো, এখানে ৮০ এখানে আছে, ওকে ৮০ আছে, কিন্তু ইভ নাই, এটা নাই, তার মানে কি এটা বাদ। এখানে ৮০ নেই, এখানে ৮০ আছে, ইভ নাই, এখানে ৮০, ঘটনা কি সবগুলো প্রবলেম নাকি। ৮০, ইভ, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে এটা দেওয়া আছে কিন্তু এখানে একটা ই মিসিং আছে। ৭৫, এখানে একটা ই মিসিং আছে, কথাটা বুঝতে পারছেন কিনা। এখানে একটা ই মিসিং আছে। যাও, আমরা তো মূলটা চিনলাম, বাকি কোনো সমস্যা না। ক্লিয়ার? ওকে, এটা দেখেন, এই প্রশ্ন, এটা দেখেন ৭৬ নাম্বারটা, হি কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ শপস ওয়াজ ওপেন। এখানে কি হবে, যে সে কোনো কিছুই কিনতে পারেনি না। এনিথিং মানে কি কোনো কিচ্ছু না, কথা বুঝতে পারছেন কিনা। কিছুই কিনতে পারেনি সে, কে কিছুই কিনতে পারেনি, কিছুই কিনতে পারেনি। কারণ, কারণটা কি বলেন। কারণ হচ্ছে, কারণটা হচ্ছে যে কোনো দোকানই খোলা ছিল না, কথা বুঝতে পারছেন কিনা। এখানে কোনো দোকানই খোলা ছিল না, এখানে একটা অপশনের লেখা ভুল আছে, এটা হবে নান, কথা বুঝতে পারছেন কিনা। নাথিং হবে না, কারণ নাথিং মানে যেটা কোনো কিছুই না, কথা বলছে, এটা অনেকটা আনকাউন্টেবল নাউনের সাথেও আবার বসে। আবার এখানে অল অফ হবে না, অল অফ হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেহেতু সে কিছুই কিনতে পারেনি কারণ সব দোকানই খোলা ছিল, তখন আবার অল অফ এটা প্লুরালও হয়ে যাচ্ছে, এটা হবে না, অল হচ্ছে না। নো ওয়ান হবে না, এখানে আমার নান হবে। নান মানে হচ্ছে যে কোনো কিছুই এক্সিস্ট না করা, কি না করা, এক্সিস্ট না করা। তার মানে কোনো দোকানই খোলা ছিল না, কারণ কোনো দোকানেই
খোলা ছিল না। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের উত্তর হবে কি নান। উত্তর কি হবে বলেন তো? নান। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? কি হবে বলেন তো? নান। এবার আসেন আমরা পরের প্রশ্নটা যাই। এটা ওয়ান ওয়ান এটা হবে না, নান হবে। হ্যাঁ, ওকে। এবার আসেন 77। 77-এ কি বলা আছে? 77-এ কি বলা আছে? রহিম ডিসকারেজ মি। রহিম আমাকে নিরুৎসাহিত করেছিল কি ধার নেওয়ার ক্ষেত্রে। মানে কাউকে যদি কোনো কিছু করা থেকে ডিসকারেজ সামবডি, মানে ডিসকারেজ সামবডি ফ্রম সামথিং, অর্থাৎ কাউকে যদি কোনো কিছু থেকে নিরুৎসাহিত করা হয় তাহলে আমরা ফ্রম ব্যবহার করে থাকি। তাহলে কি এই যে ধার দেনা থেকে কে অনুৎসাহিত করেছে, তার মানে কি এটা আমাদের ফ্রম হবে। এটা ফ্রম বলতে এই যে ফ্রম, বুঝতে পারলাম না আজকে বানানগুলো একটু বেশি ভুল দেখা যাচ্ছে লেখালেখিতে। মাশাআল্লাহ প্রচুর বাতাস, এদিকে সব উল্টে যাচ্ছে, সর্বনাশ। এগুলো তো বাতাসে সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, না আর তিনটা প্রশ্ন আছে। না ক্যামেরা পড়তো না, আল্লাহ ভরসা। ওটা একটু চাপিয়ে দাও। এই এই আবার পড়ে যাচ্ছে। ওকে, পরের প্রশ্নটা। তবু আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে, এটা শুকরিয়া। আপনারা জানেন যে এখানে প্রিফার আছে। প্রিফারটা আমরা এটা কিন্তু 2024 এর আগেও আসছে। প্রিফারটা কখন ইউজ করি আমরা? প্রিফার এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে যদি এরপর কোনো ভার্ব থাকে তাহলে টু প্লাস ভার্ব ব্যবহার করি, এটা 1 নম্বর রুল। 2 নম্বর হচ্ছে দুটো নাউন বা দুটো জেরান্ডের ভিতর যদি আমরা তুলনা করি, প্রিফার ধরেন একটা নাউন আরেকটা নাউনের সাথে যদি তুলনা করি তাহলে মাঝখানে কে টু বসবে। আর যদি জেরান্ড থাকে তাহলে এই দুটো জেরান্ডের মাঝেও কে আমাদের টু বসবে। এটা হচ্ছে একটা, এটা এই টুটা দেনের কাজ করে, মানে চেয়ে তো আমরা দেন ব্যবহার করি, কিন্তু এখানে টুটাই দেনের কাজ করে। বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন আই প্রিফার টি, আমি চা পছন্দ করি। কফির চেয়ে, কফির চাইতে চা অধিকতর বেশি পছন্দ করি। তাহলে এখানে কি হবে? দেন। কি হবে বলুন তো? দেন। সরি সরি, দেন হবে না, টু হবে। কি হবে বলেন তো? টু হবে, কারণ আমার দেনের কাজ করবে। ওকে, এই পিরিয়ড টু এটা তো বুঝতেই পারছেন, পূর্বে, পূর্বে বিফোর, আগে, পূর্ববর্তী। সো 79। এবার 80 নম্বর প্রশ্নটা দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস। আপনারা জানেন যে কোনো একটা নাউনের সাথে এফ বা এফ ইজ যদি থাকে, কথা বুঝতে পারছেন কিনা? যেমন আমি যদি বলি ওয়াইফ, তাহলে সেটা হবে কি ওয়াইফস। ধরেন লিভস, তাহলে সেটা হবে কি এফ উঠে গিয়ে হবে লিভস। এখানে বলছে এই লিভস এর সিঙ্গুলার কে, তাহলে লিভ হবে। তাহলে উত্তর কি হবে? বি নাম্বার। কথাটা ক্লিয়ার? আমাদের আজকের যে আলোচনা, আজকের আলোচনায় মোটামুটি এই পর্যন্তই ছিল। আপনাদের একটু শেষ মুহূর্তে আবার সুখবরটা স্মরণ করিয়ে দিই। আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশে আমাদের বরাবরের মতো কোর্স ফি আমরা অফার ছাড়াও আমরা 750 টাকায় ভর্তি করি, বাট আগামী 10 তারিখ পর্যন্ত এই কোর্সটাতে, এই লং কোর্সটাতে মাত্র আপনি 490 টাকা ভর্তি হতে পারতেছেন। আবার যারা ম্যাথ ইংলিশ দুটোতেই ভর্তি হবেন তারা মাত্র 900 টাকায় ভর্তি হতে পারতেছেন। এই সুযোগটা বছরে এর আগে দেয়নি। তো অনেকদিন পর বলতে কি একটা হঠাৎ করে একটা বিশাল সুযোগ আপনাদের হাতে দিয়েছে। এটা আপনারা চাইলে শিক্ষার্থী হিসেবে আপনারা এটা গ্রহণ করতে পারেন। এতে লাভ হচ্ছে পুরাতন বেসের রেকর্ডেড ক্লাসগুলো পাবেন, সামনের নতুন বেসের ক্লাস করতে পারবেন। জুন থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, আপনাকে মূলত ওই ব্যাচের জন্য ভর্তি নিচ্ছি, বাট ক্লাস ভর্তি হওয়ার পরপরই আপনি পুরাতন সকল ভিডিও দেখতে পারবেন। ইভেন আপনাদের পরের ব্যাচটাতেও ক্লাস করার সুযোগ পাবেন। সব মিলে অসাধারণ সুযোগ। সো এই সুযোগটি মিস করবেন না, সবাই গ্রহণ করে নেন। মাত্র 490 টাকা হচ্ছে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের পর আবার পেমেন্ট বেড়ে যাবে।
যথারীতি ধীরে ধীরে পেমেন্ট হবে। গতবারও আমরা যখন 550 টাকা ফি রাখছিলাম সম্ভবত, পরবর্তীতে অনেকেই যোগাযোগ করছেন, বাট আমরা কিন্তু পরে ওই ফিতে ভর্তি করতে পারিনি। গণিতে 850 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ইংলিশে কিন্তু ওই 750 টাকা দিয়েই ভর্তি হয়েছেন। এবারেও কিন্তু সেম ঘটনাই করতে পারে। সো যা করার 10 তারিখের ভিতর করে ফেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।